ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদের জন্য অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল থেকে। এই ভিডিওটা হচ্ছে আমি ভেলোর থেকে ফেরার পরে। এখন কিন্তু আবার সেই দৈনন্দিন জীবনে ফিরে এসেছি আর আবার কিন্তু আগের মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ভেলোর থেকে ফেরার পরে নিজের শারীরিক কন্ডিশন দেখে বুঝেছিলাম যে আমার জীবনে একটা চেঞ্জেস আনার খুবই দরকার রয়েছে। তো সেই কারণে না 30 দিনের একটা ওয়েট লস চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেটা আপনারা সবাই হয়তো আমার মিনি ব্লগে দেখেছেন। তো সেটার কী রেজাল্ট সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে ঠিক করেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নেব। আসলে আমি না সকালবেলা উঠতে একটুখানি ভয় পাই বলতে পারেন, মানে একদমই পারি না। তো সেটাই আমি চেষ্টা করছি, যেটা পারি না সেটাকেই আমি বাস্তবে আনার চেষ্টা করছি। আমার মন সবসময় আমাকে ভয় দেখায় যে তুই তো সকালে উঠতে পারবি না। আর এখন মনের সাথে লড়াই করে আমি কিন্তু সকালে ওঠার চেষ্টা করছি। রোজ রোজ পারি না, তবে ধীরে ধীরে এটাকে আমি একটা হ্যাবিটে আনবো। তো এদিকে কিন্তু সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলো ফোল্ড করে রেখে দিয়েছি, তারপরে এই যে ঝাড়ু দেওয়া শুরু করেছি। আর এখন করে না সূর্যি মামাও খুব তাড়াতাড়ি উঠে পড়ছে, তো সেই কারণে বেডরুমেও বেশ ভালো রোদ্দুর আসে। আর আমি কি করি বলুন তো, যাতে সকাল সকাল ঘুমটা ভেঙে যায়, বেডরুমের না একদিকে যে পর্দা রয়েছে সেটাকে সরিয়ে রাখি, তাতে করে বাইরের আলো দেখলে আমার যাতে ঘুমটা ভাঙতে সাহায্য হয় আর কি। আর এই তো এখানটায় বাইরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি আজকে সবার আগে উঠেছিলাম, তো সেই কারণে ভাবলাম ওদিকের বারান্দাটাও একদম ঝাড়ু দিয়ে দিই। এখন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, এদিকের বারান্দার ঝাড়ু মোছার দায়িত্বটা আমার উপরেই থাকে আর কি। আজকে একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। এই কয়েকটা দিন না আমার ইউটিউবে কিন্তু বেশ কম ভিউ আসে। তারপরেও আমি কাজ চালিয়ে যাচ্ছি এখানটায়। আমার মন কিন্তু বারবার আমাকে বলছে, আমার কি এই সময় সরে আসা উচিত ইউটিউব থেকে? তারপরে নিজেকে বোঝাচ্ছি যে এতগুলো দিন আমি ইউটিউবের পেছনে নিজের সমস্ত কিছু দিয়েছি। নিজের এনার্জি বলুন, নিজের সময় বলুন, নিজের কিছু কিছু ক্রিয়েটিভিটি বলুন, যেগুলো আমি করতে পেরেছি। হ্যাঁ, আমি হয়তো খুব বেশি ক্রিয়েটিভ নয়, কিন্তু চেষ্টা করেছি ইউটিউবের জন্য নিজেকে কিছুটা হলেও ক্রিয়েটিভ বানানোর। তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও যখন ভিউটা কম আসে না, কিছুটা হলেও না আমার মন মাঝে মধ্যে হাল ছেড়ে দিচ্ছে। তারপরে আমি নিজেকে বুঝিয়ে এই জায়গাটাতে টিকিয়ে রেখেছি নিজেকে। জানি না এখানটায় কতদিন থাকবো, তবে যতদিন থাকবো আপনাদের সাথে ভালো কিছু জিনিসই শেয়ার করার চেষ্টা করব। যেদিন যাব সেদিন তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে এখান থেকে বিদায় নেব। এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে না মাঝে মধ্যে এরকম একটা ফেজ আমাদের সবার জীবনেই আসে। আমি অনেক দিদিভাইদেরকে দেখেছি পুরনো চ্যানেল থেকে সরে গিয়ে আবার নতুন চ্যানেল দাঁড় করিয়েছে। তবে ইউটিউবে কাজ করাটা একদমই সোজা নয়। ইউটিউবে ভিউ না এলে বা আপনি যদি এত পরিশ্রম করার পরে দেখেন আপনি সেই জায়গা থেকে যথাযথ ফল পাচ্ছেন না, তাহলে কিন্তু মাঝে মধ্যে আপনার মন একটু হলেও ডিস্টার্ব করবে। আমার মনও মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তবে আমি সবসময় আমার রাধা মাধবের একটা কথা মনে রাখি, রাধারানীর একটা কথা মনে রাখি, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি সেটাই করে যাচ্ছি আর যতদিন এখানে থাকবো সেটাই করে যাব। জীবনে যে কটা দিন আমি বেঁচে রয়েছি সে কটা দিন নিজের জন্য ভালোভাবে বাঁচতে হবে আর নিজের জীবনে না কিছু পজিটিভ পরিবর্তন আনতে হবে, যেটার প্রথম শুরুটা আমি করেছি নিজের পেছনে সময় দিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠা হোক, একটুখানি এক্সারসাইজ করা হোক, বা সংসারের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিজেকে একটু ভালো সময় দেওয়া, বা নিজের জন্য আরও কিছু করা, যেটা হয়তো সবসময় আমি ক্যামেরার সামনে আনতে পারবো না। আমাদের জীবনে পারপাসটা খুঁজে পেতে আমাদের কিন্তু অনেক দিন সময় লেগে যায়। বিশেষ করে যারা সাংসারিক পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে তো অনেক দিন সময় লেগে যায়। আমরা নিজেদেরকে মায়ের মধ্যে এতটা বেশি জড়িয়ে ফেলি যে আমাদেরকে আসলে জীবনে কী লক্ষ্যটা করা উচিত বা কী পাওয়া উচিত, কী গোল থাকা উচিত না, সেটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। তো যখন সেই গোলটা আপনি বুঝে ফেলতে পারেন, তখন থেকেই কিন্তু জীবন অনেক বেশি সহজ, বা অন্যদিকে দেখতে গেলে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো যাই হোক, অনেক কঠিন একটা কথা বলে ফেললাম। আমার জীবনে কিছুদিন আগেই কিন্তু একজনের আবির্ভাব ঘটেছে, সেটা কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটার জন্য আমি অনেক অনেক খুশি। তো সেটার পেছনেই এখন সময় দেওয়ার চেষ্টা করছি, সেই জিনিসগুলোকে আরও বেশি উন্নত করার চেষ্টা করছি। তো যাই হোক, দেখুন সকাল সকাল কিন্তু কথা বলতে বলতে অনেক কটা কাজ সেরে ফেললাম, বাসি কাজ হয়ে গিয়েছে। ডাস্টবিনটাও ফেলে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আর এখানটায় কিন্তু পুজো করতে চলে এসেছি। সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে যেদিনে দিনটা শুরু করতে পারি, সেদিনে মনের মধ্যে কিন্তু অনেক বেশি পজিটিভিটি থাকে। আর দেখুন কালকে সন্ধ্যেবেলা না মার্কেট থেকে একটু মোদক এনেছিলাম, সেটাই এখন ভগবানকে ভোগে দিলাম।
এই কয়েকদিন আগে কর্তামশাই মার্কেট থেকে না এই গ্যাস সিলিন্ডারগুলোকে ভরে এনেছে, মানে ছোট ছোট সিলিন্ডারগুলো। আগে কি করতাম বলুন তো, এই ছোট ছোট গ্যাস সিলিন্ডারগুলো যখনই শেষ হয়ে যেত তখন ফেলে দিতাম। তবে কিছুদিন আগে থেকেই দেখলাম যে এগুলোকে তো আবার নতুন করে ভরা যায়, তো সেই কারণে আর ফেলি না। যতগুলো জমা রেখেছিলাম মোটামুটি সেগুলোকে আবার ভরে এনেছি। আর এখানটায় এখন চলে এসেছি ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য। আজকে সকালবেলা একটুখানি সবজি দিয়ে চিলা মতো বানাবো ভাবছি। তো এখানটায় একটু বিনস ছিল, গাজর ছিল, সব কিছুকে ছাড়িয়ে ভালো করে কেটে তারপরে সেটা দিয়ে আমি বানাবো। এই কিছুদিন আগে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি আলুর খোসা এত মোটা মোটা করে ছাড়াই কিনা। না গো দিদিভাই, আমি হয়তো কমেন্টে রিপ্লাই করেছি, তবে এখানে আরেকবার বলে দিই, আমি যখন এই পিলারটা প্রথম কিনেছিলাম না, বাড়িতে এসে যখন ছাড়িয়েছিলাম, আমার তখন দেখে মনে হয়েছিল যে বাবা এটা তো এত মোটাভাবে খোসা ছাড়িয়ে দিচ্ছে। তো আমার কাছে এখন আর কোনো পিলার নেই জানো, সেই কারণে এখন যখনই মোটামুটি স্ল্যাবে করে আমি সবজি টবজি ছাড়াই, তখন বাধ্য হয়ে এই পিলারটা ইউজ করি। নাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি বটি ইউজ করি, আমি সেটা দিয়ে বেশি কমফোর্টেবল আর কি। তো যাই হোক, এখানটায় দেখুন সবজিগুলোকে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাকে চপারের মধ্যে দিয়ে আরও ভালো করে মিহি করে কেটে নিয়েছি। তারপরে এখানে একটু বেসন দিয়েছি, লবণ দিয়েছি, একটুখানি জোয়ান দিয়েছি, আর এখানটায় এই যে চিলাটা বানিয়ে নিচ্ছি। আর কিছুটা সবজি টুকরো আমি রেখে দিয়েছি একটু পাস্তা বানানোর জন্য। আজকে আবার না আমি দুটো ওয়েট লস লাড্ডু বানাবো। সেটার রেসিপিও আমাকে মিনি ব্লগে অনেকেই চেয়েছেন। তো আপনারা পারলে এই লং ভিডিওটা দেখে নেবেন, এখানটায় সমস্ত রেসিপি দেওয়া রয়েছে। তো এখানে পাস্তাটা বানিয়ে রেখে দিলাম একদম। আর এটা হাসব্যান্ডকে দেবো একদম টিফিনে। তো এই সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপরে আমি লাড্ডুতে হাত দেবো আর কি। আর আমার মেয়ে আজকাল আমাকে এত বেশি সাহায্য করে, ওকে আমি বলেছি মামা তুমি একটু ফ্রিজ থেকে আমাকে সস বের করে এনে দাও তো। ও না গিয়ে ফ্রিজ থেকে এই টমেটো কেচাপটা বের করে এনে আমাকে দিয়েছে। আমি যখনই বলি বাবু একটু জলের বোতল এনে দাও, ফ্রিজ থেকে এই সবজিটা বের করে এনে দাও, এই প্যাকেটটা বের করে এনে দাও, ও কিন্তু এখন প্রত্যেকটা কথা শোনে। আবার যখন কথা শোনে তারপরে আমি আবার যদি ওকে বকাবকি করি, আবার আমাকে বলে যে আমি এত কাজ করে দিচ্ছি তোমার, তাও তুমি আমাকে বকছো। বাচ্চারা বড় হলে না ধীরে ধীরে কত পাকা পাকা কথা শিখে যায়। এখন তো এত বেশি পাকা কথা বলতে শিখেছে, আশেপাশে সবাই আমাকে এসে বলে যে একসময় তুমি চিন্তা করতে না তোমার মেয়েকে নিয়ে, যে তোমার মেয়ে কথা বলতে তাড়াতাড়ি পারছে না কেন, এখন দেখতে পাচ্ছ তো কতটা ভালোভাবে কথা বলতে শিখেছে। সবই আমার মাধবের কৃপায়, রাধারানীর কৃপায় হয়েছে। যবে থেকে ওনাদের হাত ধরেছি না, প্রত্যেক মুহূর্তে ওনারা মনে করিয়ে দেন যে ওনারা কিন্তু সব সময় আমাদের কাছে রয়েছেন। তো যাই হোক, এখন চলুন লাড্ডুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানটায় কিছুটা আলমন্ড নিয়েছি, ওয়ালনাট নিয়েছি, কিছুটা কাজু নিয়েছি, আর কিছুটা পিস্তা নিয়েছি। পিস্তা না এমনিতেই বাচ্চাদের জন্য খুবই ভালো। যারা আপনাদের টডলার এজের বাচ্চা রয়েছে, ওদেরকে কিন্তু পিস্তা বাড়িতে রোস্ট করে বা কোনো না কোনো ফর্মে খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। তারপরে কিছুটা মাখানাও শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। আর মাখানাটা ভাজতে গিয়ে না আমি ওদিকে মেয়েকে লক্ষ্য করতে গিয়েছি, একটুখানি পুড়ে গিয়েছিল আর কি, সেই কারণে কালো কালো হয়ে গিয়েছে। তো ওগুলোকে একটু ঠান্ডা করতে রেখে এখানটায় আমি আমার জন্য একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি। এখানটায় একটু কাজু নিয়েছি, 1 চামচ মতো মৌরি, 2 চামচ মতো জিরে নিয়েছি, আর 2-4 চামচ মতো একটুখানি কালো তিল নিয়েছি আর কি। সব কিছুকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে অল্প একটুখানি মাখানাও দেবো এর মধ্যে। এটা কিন্তু পুরোপুরি ওয়েট লস লাড্ডু। তো আপনাদের সাথে দুটো লাড্ডু শেয়ার করব। তো একটা হচ্ছে ওয়েট লস, আর একটা কিছুটা হলেও ওয়েট গেইন লাড্ডু বলা যেতে পারে। তো এখানটা একটুখানি সানফ্লাওয়ার, পাম্পকিন সিড আর অল্প একটুখানি ফ্ল্যাক্স সিড দিয়েছি, আর অল্প একটুখানি চিয়া সিডস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিডসগুলো স্কিপও করতে পারেন। আমি দিলাম কারণ যেহেতু ওয়েট লসে রয়েছি না, চিয়া সিডস কিংবা ফ্ল্যাক্স সিডস খুবই ভালো ওয়েট লসের জন্য। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন গ্রাইন্ডারে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কি। 3-4 বার পালস মোডে ভালোভাবে ঘুরিয়ে নিলেই এরকম একটা মিহি পেস্ট হয়ে যাবে। আর সমস্ত কিছু গ্রাইন্ড করার আগে না মাথায় রাখবেন সব কিছু যেন ঠান্ডা থাকে, তা না হলে মিক্সি কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। কারণ এই প্রবলেমে আমি কিছুদিন আগেই পড়েছি। দাঁড়ান বলছি, তার আগে বলে দিই, এখানটা একটুখানি গুড় দিয়েছি আর এরকম ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি পাক দিতে হবে, তা না হলে একটুখানি শুকনো হয়ে গেলে না এরকম লাড্ডুর ফর্মে আসতে চাইবে না। তো এখন বলি, কিছুদিন আগেই না আমি মিক্সির মধ্যে গরম মাখানা দিয়ে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছিলাম। আমার মিক্সিটা খারাপ হয়ে গেল। 2-4 দিন বাড়িতে মিক্সিই ছিল না। কী যে সমস্যায় পড়েছি আমি তো প্রথমে বুঝে উঠতেই পারছিলাম না যে হঠাৎ করে কী হলো। তারপরে মাথায় এলো যে গরম জিনিসটাকে আমি যেহেতু মিক্সির মধ্যে গ্রাইন্ড করেছি না, নিচের যে একটা রাবারের ব্যান্ড থাকে, যেটা দুটোর মধ্যে থাকে আর কি, সেই ঘর্ষণটাকে মেনটেন করে, সেটা এত বেশি গরম হয়ে গিয়েছিল, সেই রাবারটাই গলে গিয়েছে আর কি, সেই কারণে আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়েছিল। তো এখন চলুন আরেকটা ওয়েট গেইন লাড্ডু বানিয়ে নেওয়া যাক। এখানটায় আমি রোস্টেড চানা নিয়েছি প্রায় 200 গ্রাম মতো, মাখানা নিয়েছি, আর
সমস্ত সিডস যেগুলো আপনারা ব্যবহার করতে চান লাড্ডুর মধ্যে সেগুলো এখানটায় ব্যবহার করতে পারেন। তো সিডসগুলো কিন্তু আমি রোস্ট করিনি, একদম কাঁচা কাঁচাই দিচ্ছি আর কি। তো এখানটা সব কিছু দিয়ে দিলাম, অল্প একটু পিস্তাও দিয়েছি, আর তার সাথে যে ড্রাই ফ্রুটসগুলো আমি রোস্ট করে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে দেবো। তো সব কিছু একে একে করে আমি এরকম গ্রাইন্ড করে এক জায়গাতে নিয়ে নিচ্ছি। তো এখানটায় অল্প একটুখানি ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে প্রায় ৫-৭ চামচ মতো আমি রাগি দিয়েছি। তো রাগিটাকে ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। তারপরে যে গ্রাইন্ড করে রাখা সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে না, সেগুলো আমি একে একে করে এখানটায় দিয়ে দেবো। সব কিছুকে ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ঘিয়ের সাথে। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের কোয়ান্টিটি এখানটায় কম বেশি করতেই পারেন। আমি মিডিয়াম একটা কোয়ান্টিটির ঘি রেখেছি, যেহেতু হাজব্যান্ড আর মেয়ে এটাকে খাবে আর কি। তারপরে এখানটায় অল্প একটুখানি গুড় নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু জল দিয়েছি। মানে ধরুন ১ কাপ গুড় আর 1/2 কাপ মতো জল, এরকম একটা থিন কনসিস্টেন্সি করেছি। তারপরে ওই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম আর কি। আর এরকমভাবে আমি এবারে এটাকে পাক দিতে বসেছি। তো এরকমভাবে দেখুন গরম গরম অবস্থাতেই পাক দিলে কিন্তু খুব সুন্দর একটা গোল গোল লাড্ডুর মতো তৈরি করা যায়। এই সমস্ত গুড়ের লাড্ডুগুলো না একটু গরম গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে কিন্তু পরে আর হতে চায় না, সেই জন্য একটু হাতে ছ্যাঁকাও লাগে আর কি। তো যাই হোক, দেখুন দুটো লাড্ডু কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন চলে এসেছি একটু হাজব্যান্ডের জন্য ডিনার বানানোর জন্য। এই রুটিগুলো তো আগের বারেই আপনাদেরকে বলেছিলাম যে আমি বানিয়ে রাখি। ওখান থেকে ফেরার পরেও মোটামুটি ২৫ পিস মতো আমি রুটি বানিয়ে রেখেছিলাম। আর দেখুন এখানে রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে। সবগুলো কিন্তু রুটি ফুলতে চায় না। যখন ফোলে না সেদিনে আমি পরোটার ফর্মে করে দিই আর কি। মানে একটু ঘি দিয়ে ভাজা ভাজা করে দিই। তখনও খেতে ভালো লাগে। আর আজকেও মোটামুটি আমি প্রায় ৩৫ পিস মতো রুটি বানিয়ে রাখছি। হাজব্যান্ডের বি শিফট রয়েছে যেহেতু এই সপ্তাহতে, তো সেই কারণে এগুলো বানিয়ে রাখছি। আর আমার মেয়ে এখানটায় তার বাবাকে হেল্প করছে। চারিদিকে আটা-টাটা ছড়িয়ে একাকার কাণ্ড করে রেখেছে। তো ও যা করছে করুক, ওকে আর কিছু বলিনি, কারণ ওকে যদি বাধা দেই না, ও আমাকে কাজে এসে ডিস্টার্ব করবে। তো দেখুন রুটিগুলো মোটামুটি হয়ে গিয়েছে। তো দুটো দিকই মোটামুটি ৩ থেকে ৪ সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এরকমভাবে ফ্রিজ করে রেখে দেবো। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা পলিফিল্মের মধ্যে জড়িয়ে রাখি, তবে আজকে নরমাল রেখে দেখছি কেমন থাকে। আর এখন আমি চলে এসেছি একটু ক্লিনিংয়ের কাজ করে নিতে। আজকে যেহেতু মেয়ে চারিদিকে আটা-টাটা ছড়িয়েছে, সেই কারণে ভাবলাম ফ্রিজ পরিষ্কার করার সাথে সাথে আশেপাশের যে জায়গাগুলোতে একটুখানি আটা ছড়িয়ে রেখেছে সেগুলো ক্লিন করে দেই। আমি মাঝে মধ্যে ক্লিন করতে করতে এত বেশি বিরক্ত হয়ে যাই না, মাঝে মধ্যে আমার একদমই ভালো লাগে না। মনে হয় আর পারছি না। মেয়েকে মাঝে মধ্যে বলি যে, "তুমি আর জায়গাগুলো অপরিষ্কার করো না, মায়ের তো অনেক বেশি কষ্ট হয়।" কিন্তু বাচ্চা কি আর শোনে বলুন? বাচ্চা বাচ্চার মতোই থাকবে আর আমাকে আমার মতো করে করে যেতে হবে। তো ওখান থেকে ফেরার পরে এরকম ১টা-২টো দিন আমার কেটেছে, যেই সময় না আমি কোনোরকম কোনো কাজ করিনি। নোংরা দেখেও চুপচাপ আমি শুয়ে থেকেছি যে আমি করব না, থাক ৪ দিন পরে করব। তো যাই হোক, আবার কিন্তু পুরনো রুটিনে ফিরে এসেছি। তো আপনারা যারা যারা এতদিন আমার ভিডিও দেখেছেন, সাপোর্ট করেছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সময়টায় আমার পাশে থাকার জন্য। আশা করি আগামী দিনগুলোও আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে আগের মতোই ভালোবাসা দেবেন। এই কয়েকটা দিন না আমি ঠিকঠাকভাবে কথা বলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। কারণ জানি না কি কথা বলছি বা কিভাবে বলতে হবে। আমার মনে হচ্ছে আমি সবকিছুই ভুলে গিয়েছি। আসলে কথা বলাটাও না আমাদের মাতা সরস্বতী দেবীর দান। হয়তো এই মুহূর্তে সরস্বতী ঠাকুরের আশীর্বাদ আমার উপরে নেই। সেই কারণে হয়তো ভালোভাবে গুছিয়ে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করে উঠতে পারছি না। তো যাই হোক, এখানটায় আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছি বা কি কথা বলেছি জানি না। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। তো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।